আচ্ছা, আসছে তাহলে প্রথমে এখন রেজলিউশন। হ্যাঁ, রেজলিউশন হচ্ছে if the input is slowly increased from some arbitrary value, যদি ইনপুটটা একটা আরবিটারি ভ্যালু থেকে সামান্য ধীরে ধীরে বাড়তে থাকে, it will be found that output does not change at all until a certain increment is exceeded. This increment is known as resolution. আচ্ছা, আপনাদের একটা এক্সাম্পল মনে করেন, একটা ইনস্ট্রুমেন্টের যখন 1.2 ভোল্ট, তখন তার মধ্যেকার কারেন্ট মনে করেন 2 অ্যাম্পিয়ার। তেমন তার ভোল্টেজ যখন 1.21 ভোল্ট, তখনও তার কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তেমন আরেক ডিজিট যদি নেই 1.212, তখনও তার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট 2 অ্যাম্পিয়ার। কিন্তু যদি 1.25 নিয়ে নিই আবার, তখন দেখা যাবে ভোল্টেজটা চেঞ্জ হয়ে হচ্ছে 2.3 অ্যাম্পিয়ার। তো দেখুন, এই পরপর যে তিনটা ভ্যালু নিচ্ছি, এটা হচ্ছে 1 দশমিক স্থান পর্যন্ত, এটা 2 দশমিক স্থান পর্যন্ত, এটা 3 দশমিক স্থান পর্যন্ত, প্রত্যেকটা ভ্যালু কিন্তু একটি অপরটির থেকে আলাদা। কিন্তু স্মল আরবিটারি চেঞ্জের জন্য, স্মলেস্ট চেঞ্জের জন্য আউটপুটের কিন্তু তেমনটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন 1.2 ছিল তখন কোনো চেঞ্জ নাই, কিন্তু 1.25 এর জন্য আউটপুটটা হয়ে গেছে 2.3। এখানে দেখুন, এই 0.5 এর জন্য, 0.05 এর জন্য এখানে চেঞ্জটা কত? 0.3, তাই না? 0.3 অ্যাম্পিয়ার। So it is the smallest change in the measured value to which an instrument will respond. এই 0.05 এর জন্য যে রেসপন্সটা পাচ্ছি, মানে যে চেঞ্জটা পাচ্ছি, এটাকেই বলছি আমরা রেজলিউশন। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? It is the smallest change in measured variable to which an instrument will respond. যখন 1.2 ছিল, আচ্ছা আমি কি আরেকটু ক্লিয়ারলি এক্সাম্পল দিব? আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি ম্যাম, বুঝছি। জি ম্যাম, আরেকটু বুঝিয়ে দিই না, আরেকটা অত example ক্লিয়ার দেন। হয়নি। আচ্ছা, আমরা একটু ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি। It is the smallest change in measured value to which an instrument will respond. এটা একটা সামান্য মেজারমেন্টের সামান্য চেঞ্জের জন্য একটা ইনস্ট্রুমেন্ট যখন রেসপন্স করা শুরু করে, তাকে বলছি আমরা রেজলিউশন। আচ্ছা, আমি প্রথমে যে এক্সাম্পলটা দিলাম সেটা একটু রিপিট করার চেষ্টা করছি। মনে করি আমরা ওহমের লয়ের সাহায্যে একটা সার্কিটের ভোল্টেজ আর কারেন্ট মেজার করছি। তাহলে ভোল্টমিটারে রিডিং দেখবো আর ভোল্টমিটার রিডিং দেখবো, অ্যামিটারে রিডিং দেখবো। আচ্ছা, আমরা মনে করি মাল্টিমিটার দিয়েই ভোল্টেজটা দেখার চেষ্টা করছি। দেখছি যখন 1.2 ভোল্ট, তখন সার্কিটের মধ্যে কারেন্ট দেখছি 2 অ্যাম্পিয়ার। যখন 1.21 ভোল্ট, তখন আমরা সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট দেখছি 2 অ্যাম্পিয়ার। আবার যখন 1.212 ভোল্ট, তখনও দেখছি 2 অ্যাম্পিয়ার। এখানে কিন্তু কারেন্ট ভোল্টেজটা সামান্য সামান্য চেঞ্জ হচ্ছে। এখানে যেমন 0.01 চেঞ্জ হচ্ছে, 0.012 চেঞ্জ হচ্ছে। আচ্ছা, কি বলছে এখানে হচ্ছে এখানে প্রথম সার্কিটে ছিল 1.2 ভোল্ট, তার জন্য আমরা পেয়েছিলাম 2 অ্যাম্পিয়ার। পরেরটায় পেয়েছি 1.21 ভোল্ট, তার জন্য আমরা পেয়েছি 2 অ্যাম্পিয়ার। এখানে কিন্তু 0.01 পার্থক্য আছে সেকেন্ডটা থেকে প্রথমটায়। চেঞ্জ হওয়ার কারণেও তাদের কিন্তু মেজারমেন্টে কোনো, মানে আমরা যে মানটা পাচ্ছি, এখানেও 2 অ্যাম্পিয়ার পেয়েছি, এখানেও 2 অ্যাম্পিয়ার পেয়েছি। তেমন ভাবে থার্ডটাতেও একই, আমাদের এখানেও 0.012 পরিমাণ চেঞ্জ হয়েছে, কিন্তু কোনো মান সেমই আছে। কিন্তু আমরা যদি এরকম মান পাই যে আমরা 1.25 ভোল্ট, 1.3
ভোল্টের জন্য আমরা মনে করেন কারেন্ট পাচ্ছি 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে 1.2 এর জন্য আমরা পেয়েছিলাম 2 অ্যাম্পিয়ার, আর 1.3 এর জন্য পাচ্ছি হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। সো এখানে কতটুকু চেঞ্জ হচ্ছে? 0.2, 1.3 থেকে 1.2, তার মানে 0.1। 0.1 চেঞ্জের জন্য এই ইনস্ট্রুমেন্টটা রেসপন্স করা শুরু করছে, যার কারণে তার আউটপুটটা চেঞ্জ হচ্ছে। আউটপুটে আমরা কত 2 থেকে 2.5 পাচ্ছি। সো এখানে রেজোলিউশনটা হচ্ছে এই স্মলেস্ট পসিবল ভ্যালু 0.1টা। রেজোলিউশন হচ্ছে ইট ইজ দ্য স্মল চেঞ্জ ইন দ্য মেজারমেন্ট অফ ভ্যারিয়েবল টু হুইচ অ্যান ইনস্ট্রুমেন্ট উইল রেসপন্স। এখানে 0.1 ভোল্ট চেঞ্জের জন্য এই ইনস্ট্রুমেন্টটা রেসপন্স করেছে, তাই এটা হচ্ছে তার রেজোলিউশন। বুঝতে পেরেছি সবাই এই বিষয়টা, রেজোলিউশনটা? জি ম্যাম। আচ্ছা, রেজোলিউশনটা বুঝলে আমি আজকে একটু পড়াটা আগাতে চাচ্ছি, অন্য একটা টপিক শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। তাহলে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে হচ্ছে অ্যাকিউরেসি আর প্রিসিশনের মধ্যে পার্থক্য, আর রেজোলিউশন বলতে আমরা কি বুঝি। রেজোলিউশন বলতে কি বুঝি বললে আমরা যে একটু আগে যে ইয়াটা দেখালাম সেটা লিখবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে পড়াবো পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল থেকে আমাদের কিরকম প্রশ্ন আসতে পারে তার কনস্ট্রাকশন এবং অপারেটিং প্রিন্সিপাল সম্পর্কে লিখতে বলতে পারে, অথবা বলতে পারে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলে একটা যে টর্ক ডেভেলপ হয় এই টর্কের ইকুয়েশন লিখতে বলতে পারে। আচ্ছা, এখানে সেটা দেওয়া আছে, এবং পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল এর কি পরিমাণ সুবিধা এবং অসুবিধা আছে সেগুলো আসতে পারে। সো আমরা একটু আলোচনা করব পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল নিয়ে। পিএমএমসি। প্রথমে আসছে হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলের কনস্ট্রাকশন। One of the most accurate type of instrument for DC measurement is permanent magnet moving coil instrument. সাধারণত ডিসি মেজারমেন্টের জন্য, ডিসি ভোল্টেজ বা কারেন্ট যেটাই বলি না কেন, ডিসি ভোল্টেজ অথবা কারেন্ট মেজারমেন্টের জন্য আমরা ডিসি ভোল্টমিটার বা ডিসি অ্যামিটার ইউজ করি। ডিসি ভোল্টমিটার বা ডিসি অ্যামিটারের মধ্যে এই পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয়। আচ্ছা, প্রথমে তাহলে আসছি তার কনস্ট্রাকশনের ক্ষেত্রে। কি বলছে, যেহেতু নামটা পার্মানেন্ট ম্যাগনেট, তাই আমরা বুঝতেই পারছি যে এখানে অবশ্যই একটা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হবে। এখানে আসলেই তাই, এ পার্মানেন্ট ম্যাগনেট ইজ ইউজড ইন দিস ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টে একটা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হয়। এইটা হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টটার গঠন। এখানে দেখুন একটা পার্মানেন্ট ম্যাগনেটের দুইটা পোল, নর্থ পোল আর সাউথ পোল। এই হচ্ছে সেই ম্যাগনেটটা, এটা হচ্ছে তার নর্থ পোল আর এটা হচ্ছে তার সাউথ পোল। A permanent magnet is used in this type of instrument. Aluminum former is provided in the cylinder in between two poles of the permanent magnet as shown in figure 1.7. আচ্ছা, এই দুই পোলের মাঝখানে, পার্মানেন্ট ম্যাগনেটের দুইটা পোলের মাঝখানে একটা অ্যালুমিনিয়ামের ফরম্যাট দেওয়া থাকে। এই দেখুন সেই অ্যালুমিনিয়ামের ফরম্যাটটা। আমি একটু জুম করি, তাহলে মনে হয় বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, এই যে দেখুন, এটা হচ্ছে সেই পার্মানেন্ট ম্যাগনেট, এটা তার নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। এই দুই পোলের মাঝখানে একটা অ্যালুমিনিয়ামের ফরম্যাট দেওয়া আছে। এই যে দেখুন, এই সেই অ্যালুমিনিয়ামের ফরম্যাটটা। আচ্ছা, অ্যালুমিনিয়ামের ফরম্যাট দেওয়া আছে। কয়েলস আর ওন্ড অন দ্য অ্যালুমিনিয়াম ফরম্যাট হুইচ ইজ কানেক্টেড উইথ দ্য স্পিন্ডল। আচ্ছা, ফরম্যাটের সাথে একটা কয়েলের দ্বারা স্পিন্ডল কানেক্টেড আছে কয়েলের মতো। আচ্ছা, এই যে সেই ফরম্যাট, তার সাথে দেখুন এই যে কয়েলের সাথে এই যে স্পিন্ডল কানেক্টেড আছে। দ্য স্পিন্ডল ইজ সাপোর্টেড উইথ জুয়েলড বিয়ারিং। আচ্ছা, এই স্প্রিংটা একটা জুয়েল বিয়ারিং এর দ্বারা, একটা বিয়ারিং এর সাহায্যে সাপোর্টেড আছে, এই সেই বিয়ারিংটা। The two springs are attached at the end of the spindle. এই সেই স্পিন্ডলটা, তার
এন্ডে হচ্ছে এই স্প্রিংটা অ্যাটাচ আছে সেটা বলছে। The terminal of the moving coil are connected to the spring. মুভিং কয়েলের টার্মিনালটা স্প্রিং এর সাথে কানেক্টেড। আচ্ছা, therefore the current flows through spring 1 and moving coil and spring 2, যার কারণে হচ্ছে কারেন্ট দেখুন এই স্প্রিং 1 হয়ে এই মুভিং কয়েল পার্মানেন্ট ম্যাগনেট হয়ে তারপর আবার স্প্রিং 2 তে ফ্লো করে। তাহলে আমরা একটু খেয়াল করি, এটুকু হচ্ছে তার কনস্ট্রাকশন। আচ্ছা, ড্যাম্পিং এর জন্য কি ইডি কারেন্ট ড্যাম্পিং ইউজ করা হচ্ছে, যেটা আমরা এই অ্যালুমিনিয়াম ফর্মার দিয়ে প্রডিউস করছি। আর কন্ট্রোল করছি কিভাবে, এই কন্ট্রোলের জন্য স্প্রিং ইউজ করছি, স্প্রিং কন্ট্রোল টেকনিক ইউজ করছি। তাহলে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলে প্রথমে আসছে হচ্ছে কনস্ট্রাকশন। একটা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করছি, এখানে সে ম্যাগনেটের নর্থ পোল এবং সাউথ পোল দেখাচ্ছে। ম্যাগনেটের দুই পোলের মাঝখানে একটা অ্যালুমিনিয়ামের ফর্মার আছে। অ্যালুমিনিয়ামের ফর্মারের সাথে কি বলছে, একটা স্পিন্ডল কানেক্টেড আছে। এই যে এই একটা স্পিন্ডল, এই একটা স্পিন্ডল, স্পিন্ডল গুলোর সাথে কি একটা স্প্রিং কানেক্টেড আছে। আর এই স্পিন্ডল গুলার একটা জুয়েল বিয়ারিং এর সাহায্যে দাঁড়ানো আছে, সাপোর্টেড। দ্য স্পিন্ডল ইজ সাপোর্টেড উইথ জুয়েল বিয়ারিং, একটা বিয়ারিং এর সাহায্যে স্পিন্ডল গুলোকে সাপোর্ট দেওয়া আছে। আর দুইটা স্প্রিং স্পিন্ডলের একবারে প্রান্তে এন্ডে আছে, এই যে সেই দুইটা। The terminal of the moving coil are connected to the spring. মুভিং কয়েলের টার্মিনাল গুলো স্প্রিং এর সাথে কানেক্টেড, এবং যার কারণে কি হচ্ছে, স্প্রিং 1 থেকে মুভিং কয়েল হয়ে স্প্রিং 2 তে ফ্লো হচ্ছে। আচ্ছা, ড্যাম্পিং হিসেবে আমরা ইডি কারেন্ট ড্যাম্পিং ইউজ করছি, যেটা এই অ্যালুমিনিয়াম ফর্মারটা প্রডিউস করছে। আর কন্ট্রোল হিসেবে আমরা স্প্রিং কন্ট্রোল টেকনিক ইউজ করছি। এইটুকু হচ্ছে তার সিম্পল কনস্ট্রাকশন বললে আমরা এই সার্কিটটা ড্র করব, তাহলে এই ফিগারটা ড্র করব, তাহলেই হবে। এখন আসছে তাদের, আচ্ছা আমরা কি কনস্ট্রাকশন সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পারছি। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসছে হচ্ছে তাহলে তার প্রিন্সিপাল অফ অপারেশন। এখন আসছে হচ্ছে, নন ম্যাগনেটিক না, মেটাল না? অ্যালুমিনিয়াম হচ্ছে ফেরোম্যাগনেটিক মনে হয় না? আচ্ছা, এখন আসছে হচ্ছে প্রিন্সিপাল অফ অপারেশন। When DC supply is given to the moving coil, DC current flows through it. আচ্ছা, দেখুন এখানে দুইটা কয়েলের মাঝখানে ডিসি সাপ্লাই দেওয়া আছে। এই যে একটা প্লাস দেওয়া আছে আর এই যে একটা মাইনাস দেওয়া আছে। আচ্ছা, যখন বলছে মুভিং কয়েলে আমরা ডিসি কারেন্ট দিচ্ছি, তখন এর মধ্যে দিয়ে ডিসি ভোল্টেজ দিচ্ছি, তখন এর মধ্যে দিয়ে ডিসি কারেন্ট ফ্লো হচ্ছে। এই যে ডিসি ভোল্টেজ দিচ্ছি প্লাস আর মাইনাস দিয়ে, আর এখানে এই সেই ডিসি কারেন্টটা ফ্লো হচ্ছে। when the current carrying coil is kept in the magnetic field, it experiences a force. এই কারেন্টের জন্য এই ম্যাগনেটের কারণে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে। এই ফোর্সের কারণ, the force produces a torque and the former rotates. ডিসি সাপ্লাই দিচ্ছি, এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হওয়ার কারণে একটা ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হচ্ছে, ফোর্স থেকে টর্ক ক্রিয়েট হচ্ছে, টর্কের জন্য হচ্ছে এই ফরম্যাটটা রোটেট করছে। আচ্ছা, দ্য পয়েন্টার ইজ অ্যাটাচ উইথ দ্য স্পিন্ডল। স্পিন্ডলের সাথে একটা পয়েন্টার অ্যাটাচ আছে। এই যে একটা স্পিন্ডল, এর সাথে দেখুন একটা পয়েন্টার বা স্কেল অ্যাটাচ আছে, এই যে সেই স্কেলটা। when the former rotates, the pointer moves over the calibrated scale. যখন এই ফরম্যাটটা রোটেট করছে, তখন এই পয়েন্টারটা ডানে বামে মুভ করছে, ক্যালিব্রেট করছে। আচ্ছা, when the polarity is reversed, a torque is produced in the opposite direction.
পোলারিটি রিভার্স মানে এখানে মাইনাস এখানে প্লাস হচ্ছে, তখন কারেন্ট ফ্লো হচ্ছে, তখন রিভার্সে একটা যদি আগের টর্কটা এভাবে হয় তাহলে আগের টর্কটা মনে করেন এদিকে বিক্ষেপ দিচ্ছিল, এখন এই টর্কটা এদিকে বিক্ষেপ দিবে। সো একটা রিভার্স টর্ক ক্রিয়েট হচ্ছে। The mechanical stopper does not allow deflection in the opposite direction. Therefore, polarity should be maintained with magnet moving coil instrument. আচ্ছা, যদি টর্কটা সামহাও রিভার্সে রোটেট করা শুরু করে তাহলে টর্কের কারণে তাহলে একটা মেকানিক্যাল স্টপার আছে যেটা এটা অ্যালাউ করবে না। সো পার্মানেন্ট ম্যাগনেট ডিভাইসের ক্ষেত্রে অবশ্যই এই পোলারিটির বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইফ AC is supplied a reversing torque is produced, it cannot produce a continuous deflection. The instrument cannot be used in AC. যদি এসি সাপ্লাই ইউজ করা হয় তাহলে এখানে একটা রিভার্সিং টর্ক প্রডিউস হয়, যার কারণে আমরা কন্টিনিউয়াস ডিফ্লেকশন পাই না। যেহেতু কন্টিনিউয়াস ডিফ্লেকশন পাচ্ছি না তার মানে এটা কাজ করছে না। সো এটা যেহেতু পার্মানেন্ট ম্যাগনেট, এটা হচ্ছে এসিতে কাজ করবে না, এটা ডিসিতে কাজ করছে, ডিসি কয়েলের জন্য। আচ্ছা, আমি একটু অপারেশন প্রিন্সিপালটা একটু আরেকবার বলার চেষ্টা করছি। এখানে আমরা এসি ভোল্টেজ দিচ্ছি, যার কারণে সরি এসি না ডিসি, এটা এসিতে কাজ করবে না। এসিতে কেন কাজ করবে না? তার কারণ হচ্ছে এসিতে যদি দেই তাহলে সাপ্লাই দিই তাহলে একটা রিভার্স টর্ক ক্রিয়েট হবে, যার কারণে কন্টিনিউয়াস ডিফ্লেকশন হবে না, তাই এটা এসিতে কাজ করবে না। আচ্ছা, কি বলছি এখন, আমরা যখন এই কয়েলে মুভিং কয়েলে ডিসি সাপ্লাই দিচ্ছি তখন ডিসি কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হওয়ার কারণে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, ফোর্সের কারণে টর্ক প্রডিউস হচ্ছে। এই টর্কের কারণে এই যে আমাদের অ্যালুমিনিয়াম ফর্মার, এই অ্যালুমিনিয়াম ফর্মারটা রোটেট করছে, আর এই স্পিন্ডলের সাথে একটা পয়েন্টার কানেক্টেড আছে, এই পয়েন্টারটা ডানে বামে রোটেট করে। আচ্ছা, যখন ফরম্যাটটা রোটেট করছে তখন এই পয়েন্টারটাও ক্যালিব্রেট করছে, এভাবে রোটেট করা শুরু করছে। আচ্ছা, the pointer is attached with the spindle. When the former rotates, the pointer moves over the calibrated scale. When the polarity is reversed, a torque is produced in opposite direction. যদি পোলারিটি রিভার্স হয় তাহলে অপোজিট ডিরেকশনে একটা টর্ক প্রডিউস হয়, যেটা আমাদের আমাদের মেকানিক্যাল একটা স্টপার দেওয়া আছে, যে স্টপারটার কাজ কি এই রিভার্স টর্কটাকে বাধা দিবে, কারণ আমরা অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো চাই না বা ডিফ্লেকশন চাই না, অপোজিট ডিরেকশনে ডিফ্লেকশন চাই না। Therefore, polarity should be maintained with permanent magnet moving coil instrument. তাহলে এটার একটা লিমিটেশন কি, অবশ্যই পোলারিটি মেনটেন করতে হবে। পোলারিটি যদি মেনটেন না করি তাহলে রিভার্স ডিরেকশনে টর্ক ক্রিয়েট করতে পারে, যেটা আমাদের রিকোয়ার্ড না। তাহলে অপারেটিং প্রিন্সিপালটা সিম্পল, ডিসি সাপ্লাই দিব, কারেন্ট ফ্লো হবে, কারেন্টের জন্য হচ্ছে ফোর্স ক্রিয়েট হবে, ফোর্স থেকে টর্ক হবে, এই টর্কের কারণে এই ফরম্যাটটা রোটেট করবে, ফরম্যাটটার সাথে একটা স্পিন্ডল আছে, এই স্পিন্ডলের সাথে একটা পয়েন্টার আছে, যখন এই ফরম্যাটটা রোটেট করবে তখন এই পয়েন্টারটাও ডানে বামে ক্যালিব্রেট করবে। এই পয়েন্টারটা দেখে আমরা বুঝবো যে হ্যাঁ তা সেটা কত রিডিং দিচ্ছে। এই হচ্ছে সেই পার্মানেন্ট ম্যাগনেটের অপারেশন। এটা হচ্ছে ডিসির ক্ষেত্রে যদি পোলারিটি চেঞ্জ করে দেয় তাহলে সেটা কাজ করবে না, কারণ একটা মেকানিক্যাল স্টপার দিয়ে সেটাকে স্টপ করে দিব। আর এসির ক্ষেত্রেও কাজ করবে না, কারণ এসি থাকলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডিফ্লেকশন হচ্ছে প্রডিউস করে, ম্যাম সরি একটা কথা ছিল। কন্টিনিউয়াস ডিফ্লেকশন প্রডিউস করে না। হ্যাঁ বলুন। এখানে তো ম্যাম এসি দিলে তো যদি হচ্ছে ম্যাগনেটিক লকটা, যদি মেকানিক্যাল লকটা না থাকতো তাহলে তো এটা কলিং বেলের মতো কাজ করতো না, সামনে পিছনে কন্টিনিউয়াসলি মুভ করতো না, ফ্লোরিডাইট বাল্বের মতো। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে এখানে যে আমরা ডিসিটা মেজার, যদি আমি ডিসি কারেন্টটা সরি ডিসি ভোল্টেজটা মেজার করতে চাই, তাহলে দেখা গেছে যে ডিসির মধ্যে পজিটিভ ভোল্টও পাওয়া যায়, নেগেটিভ ভোল্টও পাওয়া যায়। দেখা যায় ফন্টারটা অনেক সময় দেখা যায় যে 0 ডিগ্রি থাকে হচ্ছে মাঝ বরাবর থাকে। মানে 90 ডিগ্রি বরাবর থাকে। 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির দিকে মাইনাস মানগুলা থাকে। 90 ডিগ্রি থেকে মানে 0 ডিগ্রির
ওই ডিরেকশনে থাকে, পজিটিভ মানগুলা থাকে। ওই ক্ষেত্রে হ্যাঁ, আপনি থেমে গেলেন কেন? না ম্যাম, ওইটা প্রশ্ন ছিল আরকি। ওই ক্ষেত্রে তাহলে আমি আসলে প্রশ্নটাই বুঝিনি আপনার। এখানে তো হচ্ছে যখন আমরা তো পয়েন্টারটা আচ্ছা হচ্ছে ইমরান, আপনি ক্লাস শেষে একটু প্রশ্ন করেন, আমি এই কন্টেন্টটা একটু আচ্ছা, শেষ করি, 15 মিনিট আছে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি এখন যে অপারেটিং প্রিন্সিপাল পড়িয়েছি, এখানে কি আপনার কোনো প্রবলেম আছে এতটুকু বুঝতে? যতটুকু পড়িয়েছি। ঠিক আছে না ম্যাম, ম্যাম, বুঝছি। বুঝছি। আচ্ছা, তাহলে আমি একটু এই টর্কটা একটু বুঝিয়ে দিই, কারণ টর্কের এটা থেকে প্রশ্নটা আসতে পারে। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা একবার বললে আপনারা পারবেন। এটা একটু বোঝাই। প্রথমে আসছে হচ্ছে টর্ক ডেভেলপড বাই দ্য পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। আমরা যে কারেন্ট ফ্লো করছি, ডিসি সাপ্লাই দিচ্ছি, কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্টের জন্য ফোর্স থেকে টর্ক ক্রিয়েট হচ্ছে। যেই টর্কটা ক্রিয়েট হচ্ছে, এই টর্কটা কেমন ক্রিয়েট হচ্ছে সেটাই আমরা দেখব। আচ্ছা, আমরা ধরে নিলাম যে ডিফ্লেশন টর্কটা হচ্ছে ডি টি, টি ডি, আর কন্ট্রোলিং টর্কটা হচ্ছে টি সি। আচ্ছা, থিটার হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, আর বি হচ্ছে উইথ অফ কয়েল, আই হচ্ছে লেন্থ, আই না এটা এল হচ্ছে লেন্থ আর হাইট অফ দ্য কয়েল, এন হচ্ছে নাম্বার অফ টার্নস, আই হচ্ছে কারেন্ট, বি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, আর এ হচ্ছে এরিয়া। প্রথমে আমরা বেশ কয়েকটা প্যারামিটারের পরিচয় ধরে নিলাম। ডিফ্লেকশন টর্কটাকে টিডি, কন্ট্রোলিং টর্কটাকে টিসি, থিটাকে ডিফ্লেকশন অ্যাঙ্গেল, স্প্রিং কনস্ট্যান্টকে কে, আর উইথ বি, এল কে হাইট বা লেন্থ, কয়েলের হাইট বা লেন্থ, এন কে নাম্বার অফ টার্নস, আই দিয়ে কারেন্ট, আর বি দিয়ে ফ্লাক্স ডেন্সিটি, আর এ দিয়ে এরিয়া ধরে নিলাম। আচ্ছা, এখন the force produced in the magnetic field is given by F equal BIL sin theta. আমরা হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের এরকম ইকুয়েশন কিন্তু পড়েছিলাম। The force produced by the coil ফোর্স ক্রিয়েট হচ্ছে BIL sin theta। থিটার মান যখন 90 ডিগ্রি, তখন হচ্ছে, আর যদি এখানে নাম্বার অফ টার্নস n হয়, তাহলে এই ফোর্সটা কি আসবে, এখানে sin 90 মানে হচ্ছে 1, তাহলে এখানে চলে আসলো 1, আর এই টার্মসটা Sin 90 হচ্ছে এন 1। আকারে গুণ হয়ে গেল, তাহলে হয়ে গেল হচ্ছে এফ এন বি আই এল। এন টার্মসের জন্য আমাদের ফোর্সটা আসলো কি এন বি আই এল। আচ্ছা, টর্ক প্রডিউসড, তাহলে টর্ক ইকুয়াল কি ফোর্স ইনটু ডিসটেন্স। এখানে ফোর্সটা হচ্ছে এন বি আই এল, আর ডিসটেন্সটা হচ্ছে বি, এই উইথ বললাম না, উইথ, সেটা হচ্ছে বি। তাহলে টর্ক ডিফ্লেকশন টর্কটাকে আমরা ক্রিয়েট করব কি ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে এন বি আই এল ইনটু বি। এল আর বি, এল হচ্ছে লেন্থ আর বি হচ্ছে উইথ আর লেন্থ গুণ করলে আমরা কি পাই, এরিয়া। এরিয়া মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ না, তাহলে এটা যদি লেন্থ হয় আর এটা যদি উইথ হয়, তাহলে তাদেরকে গুণ করলে কি পাবো, এরিয়া পাবো। তাই দেখুন, এই অংশটুকুর পরিবর্তে এখানে এরিয়া লেখা আছে, এল ইন্টু বি এর পরিবর্তে এ লেখা আছে। বুঝতে পেরেছি এটা? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এলটাকে আমরা বলেছিলাম লেন্থ, আর বিটাকে বলেছিলাম উইথ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের জায়গায় আমরা লিখছি এ, তাহলে আমাদের টিডি আসলো এন বি আই এ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি টিডি ইজ প্রপোর্শনাল টু আই। টর্কটা হচ্ছে এই কারেন্টের, ডিফ্লেকশন টর্কটা কারেন্টের, প্রবাহিত কারেন্টের সমানুপাতিক। এটা হচ্ছে ডিফ্লেকশন টর্কের সাথে কারেন্টের রিলেশন। আচ্ছা, পরীক্ষায় যদি প্রশ্ন আসে deflection torque in permanent magnet moving coil is proportional to the current flowing through the circuit, justify the statement, আসলে পারা যাবে? কি করবেন বলেন তো এরকম যদি প্রশ্ন আসে?
এই টর্কটা যে এই কারেন্টের সমানুপাতিক এটা প্রমাণ করতে বলবে। এই প্রমাণটা যদি বলে তাহলে আমরা হালকা করে এই অপারেটিং প্রিন্সিপালটা লিখে দিব। অপারেটিং প্রিন্সিপাল থেকে টর্ক ডেভেলপের এই ইকুয়েশন পর্যন্ত লিখে দিব। তাহলে আমাদের ওইটার উত্তর হয়ে যাবে। পারা যাবে না? পরীক্ষা আসলে একদম সহজ না? সবাই কি বুঝতে পেরেছি? জি ম্যাম। ম্যাম জি ম্যাম, চিত্র সহ বুঝতে আঁকতে হবে। হ্যাঁ, আরেকবার বলুন প্রশ্নটা। চিত্র সহ ম্যাম চিত্রটা চিত্রটা একটু দিয়েন, নাহলে যে রোটেশনটা তো বোঝা যাবে না। এভাবে যেভাবে দেওয়া আছে একটু এখানে একটু পচা করে কিন্তু চিত্র আঁকা আছে, আপনারা একটু এভাবেই আঁকবেন। আমরা তো এটা দেখে আঁকবো, তাহলে তো আমাদেরটাও এরকম হবে, সমস্যা নেই। এটা সুন্দর করে আঁকা আছে। এখন ম্যাম হ্যাঁ বলুন, আশিক বলুন, শুনতে পাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে যখন হচ্ছে আপনার ওই মানে জাস্টিফাই দ্য স্টেটমেন্ট, অর্থাৎ টর্ক যে কারেন্টের সমানুপাতিক, হুম এটা হচ্ছে আপনার যখন বলবে তখন তো আমার মনে হয় যে মানে চিত্রটা কি দেওয়া লাগবে, মানে অপারেশন প্রিন্সিপাল এবং হচ্ছে এই মানে এইটা লিখলে তো মনে হয় হয়। হ্যাঁ, যখন অপারেশন বলবে তখন হ্যাঁ অপারেটিং প্রিন্সিপালে যে যে পয়েন্টার এই তারপর স্পিন্ডল এগুলার কথা বলছেন, না তখন না এগুলো পয়েন্টার লিখবো। যখন হচ্ছে আপনার অপারেশন প্রিন্সিপাল অফ অপারেশন বলবে তখন চিত্র না হয় দিলাম, সমস্যা নেই, এটা তো দেওয়াই লাগবে। আচ্ছা, তাহলে কিন্তু এই হচ্ছে ছোট ওই চিত্রটা ইসের দিয়েন, ক্ষেত্রে এইটা। হ্যাঁ, এই হাবিজাবি ঠিক আছে চিত্রটা, কারণ এখানে দেখুন একটা ডিসি কারেন্ট আছে, ডিসি ভোল্টেজ দিচ্ছি, যার কারণে কারেন্ট ফ্লো হচ্ছে। আর এখানে যে এটা লেন্থ আর এটা বি, মানে হাইট আর ও, লেন্থ দিয়ে এই জি আছে এরিয়াটাকে ম্যাম, এটা বোঝাচ্ছে, দিয়ে এই ঠিক চিত্রটা আছে, দিয়েন। ওকে হ্যাঁ, ম্যাম। ঠিক আছে ম্যাম। আচ্ছা, সহজ করে দিয়েছি। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তর হলো, এখন একটু আমি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা একটু আলোচনা করি। আচ্ছা, অ্যাডভান্টেজ কি বলছে? টর্ক অর ওয়েট ইজ হাই। টর্ক হাই, পাওয়ার কনজাম্পশন হচ্ছে লো, স্কেল হচ্ছে ইউনিফর্ম, ড্যাম্পিং ইজ ভেরি ইফেক্টিভ, অপারেটিং ফিল্ড স্ট্রং, the effect of stray field is negligible, আর range of instrument can be extended, ইনস্ট্রুমেন্ট গুলার রেঞ্জ বাড়ানো যায়। টর্ক বেশি, পাওয়ার কনজাম্পশন কম, স্কেলটা ইউনিফর্ম, ড্যাম্পিং খুব ইফেক্টিভ, ফিল্ডটা স্ট্রং, আর ইনস্ট্রুমেন্টের রেঞ্জ ইজিলি বাড়ানো যায়। এটা হচ্ছে তাদের সুবিধা ছিল। এবার আসছে অসুবিধা। ড্যাম্পিং অসুবিধা বলতে সিগন্যালটা হারায় যাওয়ার প্রবণতা। ড্যাম্পিং ড্যাম্পিং মানে হচ্ছে, আচ্ছা ড্যাম্পিং বুঝাচ্ছি। ভাইব্রেশন টাইপসের ম্যাম। হ্যাঁ হ্যাঁ ড্যাম্পিং অনেকটা ভাইব্রেশন টাইপেরই, হ্যাঁ ঠিকই বলেছেন। ম্যাম ড্যাম্পিং হচ্ছে মানে আমার যেটা জানা আছে ওই যে আপনার কয়েল, ওই যে মানে স্প্রিংটা আছে, ওই স্প্রিংটা হ্যাঁ বলুন। হচ্ছে মানে মনে হয় ড্যাম্পিং এর কাজ করে একটা, মানে এই যখন যে হচ্ছে পয়েন্টার হচ্ছে আপনার রিডিং দেয় তখন হচ্ছে ওই পয়েন্টার যে টেনে ধরে রাখে, ওইটা মনে হয়, মানে আমার আমার যেটা জানা হয়তো হ্যাঁ, ওইটা হচ্ছে ড্যাম্পিং মনে হয়। ম্যাডাম ড্যাম্পিং হচ্ছে একটা স্প্রিং যদি টান দিয়ে আমি ছেড়ে দেই, কাঁপতে কাঁপতে আস্তে 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 এটা একেবারে ইয়াতে চলে থেমে যাবে, বা কোনো পয়েন্টে যদি ম্যাডাম কাঁপতে থাকে আস্তে আস্তে এটা একটা স্থির হবে, এটাই হচ্ছে ড্যাম্পিং। মানে সময়ের পরিপ্রেক্ষিতে কোনো সিগন্যাল যদি তার ইয়ার অবস্থানে চলে আসে, এটা হচ্ছে ড্যাম্পিং। স্থির অবস্থানে চলে আসে, মানে পয়েন্টারটা খুব দ্রুত স্থির অবস্থানে যাবে আর কি। নাড়াচাড়াটা যেভাবে দ্রুত করে ওইটা খুব দ্রুতই রিডিউস হয়ে যাবে, এরকম আর কি ড্যাম্পিং। আচ্ছা, আমি হচ্ছে ড্যাম্পিং এর আপনাদের পড়াবো, এই জন্যই আমি উত্তর দিচ্ছি না। আচ্ছা, আমি অ্যাডভান্টেজটা শেষ করি, তারপর ড্যাম্পিং পড়াচ্ছি। আচ্ছা, তাহলে ড্যাম্পিং এর আপনারা যেটা মোটামুটি বুঝেছেন, আসলে ওইরকমই ড্যাম্পিংটা। ক্ষেত্র বিশেষে আবার ড্যাম্পিং আলাদা হয়, যেমন এটা হচ্ছে কয়েলের জন্য ড্যাম্পিং। আবার যদি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেমন ইয়ার ক্ষেত্রে আবার মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আবার ড্যাম্পিং আলাদা হবে। তো সেটা তার ক্ষেত্রে আপনারা ঠিকই বুঝেছেন। ওকে, এরপর আসছে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে শুধু ডিসির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, আর কস্ট একটু বেশি, আর অনেকদিন ইউজ করার ফলে ইরোর হতে পারে। ইরোর is produced due to aging effect of permanent magnet moving coil. Friction and temperature error are present. আচ্ছা, ঘর্ষণ এবং টেম্পারেচার এররের কারণেও ইরোর আসতে পারে। তাহলে অসুবিধা হচ্ছে কি, শুধুমাত্র ডিসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে কস্টটা বেশি, আর
দীর্ঘদিন ব্যবহারের ফলে এটার ক্ষেত্রে ত্রুটি আসতে পারে, আর ঘর্ষণ এবং টেম্পারেচার জনিত কিছু ত্রুটি আসতে পারে। আচ্ছা আচ্ছা, আপনাদের পরীক্ষায় আরেক টাইপের কোশ্চেন আসতে পারে, যেমন এই যে এই সুবিধাগুলোর মধ্যে কোনো একটা পয়েন্ট মনে করেন তুলে দিল, দিয়ে বলবে জাস্টিফাই দ্য স্টেটমেন্ট। তখন আপনাদের বুঝে নিতে হবে যে এটার অসুবিধাগুলো বাদ দিয়ে সুবিধাগুলোকে একটু হাইলাইট করতে হবে, বা অসুবিধার কোনো একটা পয়েন্টকে। আচ্ছা, এটার ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসতে পারে, যেমন এই যে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল শুধুমাত্র ডিসির ক্ষেত্রে ইউজ হয়, এসির ক্ষেত্রে হয় না। আসলে তখন এই যে এই কথাগুলো একটু লিখবেন, ডিসির ক্ষেত্রে কেন কেন হয় আর এসির ক্ষেত্রে কেন হয় না, মানে এই অপারেশন অফ প্রিন্সিপালটাই ঘুরিয়ে ফিরিয়ে এভাবে আসতে পারে। হ্যাঁ, প্রশ্ন হিসেবে পারা যাবে না এভাবে আসলে? জি ম্যাম। জি ম্যাম, আচ্ছা, অবশ্যই পারা যাবে। এরকম ভাবে পারা যাবে, তো এভাবে আসতে পারে, এটা একটু মনে রাখতে হবে আপনাদেরকে, এটাই বলছি। আচ্ছা, তাহলে এখন আমি একটু ড্যাম্পিং নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ড্যাম্পিং কি বলছে? আচ্ছা, আপনারা যেটা বললেন যে স্প্রিং মানে আসবে, আবার ব্যাক আসবে, সেটা কিন্তু ইনার্শিয়া মানে জড়তা, জড়তার কারণে পূর্বের অবস্থায় ফিরে আসার যে প্রবণতাটা। আচ্ছা, কিন্তু এই এখানে একটা ড্যাম্পিং ফোর্সের ডেফিনেশনটা দেখি, তাহলে মনে হয় বিষয়টা ক্লিয়ার হবে। The deflection torque and controlling torque produced by the system are electromechanical. Due to inertia produced by this system, the pointer oscillates about its final steady position before coming to rest. The time required to take measurement is more. To damp out the oscillation quickly, a damping force is necessary. আচ্ছা, সেই অসিলেশনটাকে বাধা দেওয়ার জন্য বা ড্যাম্প করার জন্য কি দরকার? আমাদের একটা ফোর্স দরকার, সেই ফোর্সটাকে বলছি আমরা ড্যাম্পিং ফোর্স। আচ্ছা, স্প্রিংটা যে আগের অবস্থায় ফিরে আসছে, এটা হচ্ছে তার জড়তার কারণে ফিরে আসছে, ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার কারণে ফিরে আসছে। কিন্তু এই যে কন্টিনিউয়াসলি যে রাউন্ড 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 ঘুরতেছে, ড্যাম্প হচ্ছে, এই ড্যাম্পটাকে আমরা যদি ফিরিয়ে আনতে চাই তাহলে কি করতে হবে? একটা ড্যাম্পিং ফোর্স আনতে চাই, ড্যাম্পিং ফোর্স ক্রিয়েট করতে হবে। এটাকেই বলছি ড্যাম্পিং ফোর্স। ড্যাম্পিং ফোর্স আবার অনেক টাইপের হতে পারে। একটা হতে পারে এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, আবার হতে পারে ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং, আবার হচ্ছে ইডি কারেন্ট ড্যাম্পিং। এয়ারের ফ্রিকশনের কারণে বাতাসের মধ্যে ঘর্ষণ হতে পারে, যার কারণে ড্যাম্পিং ক্রিয়েট করতে পারে। পানির মধ্যে ফ্রিকশন বা ঘর্ষণের ফলে ড্যাম্পিং হতে পারে। আর ইডি কারেন্ট, যেটা সাধারণত আমাদের যেটা মানে ইলেকট্রিক্যাল ডিভাইসের ক্ষেত্রে হয়, ইডি কারেন্টের মধ্যে এরকম ড্যাম্পিং হতে পারে। আচ্ছা, টাইম শেষ ম্যাডাম।